অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে ঘোষিত আসন্ন বাজেট 2025-26 অর্থবছরে যে বাজেট এই সরকার ঘোষণা করেছে, সেই বাজেটের মধ্যে আওয়ামী সরকারের যে বাজেট, সেই বাজেটেরই ছাপ পরিলক্ষিত হয়েছে। বরাবরের মতো এবারও 2,26,000 কোটি টাকা ঘাটতি বাজেট, যা ব্যাংক ঋণ ও বৈদেশিক অনুদান থেকে পূরণ করা হবে। অর্থাৎ এবারের বাজেটেও বিদেশ নির্ভরতা কমানো যায়নি। চলতি অর্থবছরে এনবিআর থেকে 4,99,00,000 কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য থাকলেও তা পূরণ হয়নি। আসন্ন বাজেটেও সেই একই ধরনের লক্ষ্যমাত্রা পূরণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতা, নির্বাচন নিয়ে টানাপোড়েন, দলগুলোর সাথে সরকারের দূরত্বের কারণে লক্ষ্যমাত্রা পূরণ করা আরও বেশি কঠিন হয়ে দাঁড়াবে। অর্থাৎ চলতি বাজেটের লক্ষ্যমাত্রা যেমনিভাবে পূরণ করা সম্ভবপর হয়নি, রাজস্ব আয়ের মাধ্যমে সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চেয়েছিল, ঠিক একইভাবে এইবারও সরকার যে লক্ষ্যমাত্রা পূরণ করতে চায়, সেটি সম্ভবপর হবে না বলে মনে করে গণ অধিকার পরিষদ। এবারের বাজেটে সুদ ব্যয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে 1,22,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় 500 কোটি টাকা বেশি। অর্থাৎ দেশি ও বিদেশি ঋণের বোঝা বাড়ার সম্ভাবনা থেকেই সুদ ব্যয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। ইতিমধ্যে 29,410 কোটি টাকা ছাপিয়ে দুর্বল ব্যাংকগুলোকে ঋণ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আসন্ন বাজেটের জন্য আবারও নতুন করে টাকা ছাপানোর ফলে মূল্যস্ফীতি আরও বেশি বেড়ে যাবে। এতে বাংলাদেশের সাধারণ জনগণ আরও বেশি ভোগান্তিতে পড়বে, নিত্যপণ্যের দাম বাড়বে। আসন্ন বাজেটে গড় মূল্যস্ফীতি 6.5% মধ্যে ধরে রাখার লক্ষ্য ঠিক করা হয়েছে, যেটা এই মুহূর্তে এবং বর্তমান পরিস্থিতি বিবেচনায় বাস্তবায়ন করা খুবই কঠিন। বর্তমানে গড় মূল্যস্ফীতি প্রায় 10% কাছাকাছি। সেখানে সরকার আসন্ন বাজেটে 6.5% মধ্যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে, যেটি বাস্তবসম্মত নয় বলে আমরা মনে করি। গণঅভ্যুত্থান পরবর্তী সরকার কর্মসংস্থান নিয়ে বিশদ পরিকল্পনা প্রকাশ করবে বলে আমরা মনে করেছিলাম, কারণ চাকরিতে কোটা সংস্কার বা বৈষম্য দূরীকরণের আন্দোলন থেকেই গণঅভ্যুত্থান রচিত হয়। কিন্তু সেই হাজারো বেকার চাকরি প্রত্যাশী 27 লাখ শিক্ষিত বেকারের জন্য আলাদা কোনো ঘোষণা এই বাজেটে পরিলক্ষিত হয়নি।